আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? একেবারে প্রথম নামটা পড়তে চাই। ওর নাম হচ্ছে সাদনান সামির। হাই লিখছে। মাইশা আক্তার, ওয়াজিদ, নন্দিনী, তারপরে হচ্ছে দেবজিৎ, আশিক, খাদিজাতুল কোবরা, জেসি, রিপা, আর অনেকে আছে। এইবার আর নাম পড়া যাবে না। হ্যাঁ, আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকেও একটু অসুস্থ ছিলাম, আজকেও হালকা অসুস্থ আছি, বাট গতকালকে থেকে সুস্থ। প্রতি বছর আমি একবার করে অসুস্থ হই, মানে গত কয়েক বছরের রিপোর্ট অনুযায়ী। আমি লাস্ট অসুস্থ হয়েছি 2000, মানে গত বছরে ডিসেম্বর মাসে। 31st নাইট বলো বা 1লা জানুয়ারি বলো, আমি অসুস্থই ছিলাম। আমার নিউমোনিয়া হয়েছিল। আর এখন হচ্ছে সর্দি হয়েছে। জানি না এই বছর আর অসুস্থতা আসবে কিনা। হ্যাঁ, আমি ভালো আছি, আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমি দোয়া করি, আমি আশা করি তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং নতুন একটা লাইফ, কলেজ লাইফটাকে এনজয় করার চেষ্টা করছো। এবং সবাই তো পজিটিভলি নিও, যেটাই হোক। রাফিয়া বলছে আমার কমেন্ট দেখেন নাই, যে দেখে ফেলছি। সবার কমেন্ট আসলে দেখা কঠিন কাজ, মানে কারণ আমাকে তো এখানে পড়াইতে হবে, তাই না? আবার ধরো যখন তোমাদের এখানে শুধু শুধু কমেন্ট পড়বো, তখন আমি জানি অনেক আঙ্কেল আন্টি এখানে আছেন। তো আন্টি বলবেন, এই ছেলেটা কি করতে আসছে এখানে? এই ছেলেটা পড়াইতে না এসে সবার নাম বলতেছে, কোনো খায়দের কাজ কাম নাই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে পড়ানো, আর মাঝে মধ্যে তোমাদেরকে নাম ধাম পড়বো, তোমাদের হচ্ছে কমেন্ট নিব। গুণগত রসায়ন শেষ করতে কয়দিন লাগতে পারে? তোমাদের প্রথম এই সেশনে তো আমরা গুণগত রসায়ন পুরোটা শেষ করবো না ভাইয়া। আমরা হচ্ছে দ্রাব্যতার আগ পর্যন্ত শেষ করব। তো কয়টা ক্লাস লাগবে? আনুমানিক 10টার মতো ক্লাস লাগবে হয়তো বা। সবার কমেন্টই দেখা যায়, মানে সবার কমেন্ট এখানে আসে, কিন্তু অনেক মানুষ একসঙ্গে আসে, তো অনেক কমেন্ট একসাথে আসে। ফাতেমা বলছে ওর পা ভাঙছে। আচ্ছা, ফাতেমা কেমনে পা ভাঙলো? মানে কি করতে গেছিলা, গাছে উঠতে গেছিলা? আমরা ফাতেমার জন্য দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়, তাড়াতাড়ি হাঁটাচলা করতে পারে, দৌড়ঝাঁপ করতে পারে। ফাতেমার জন্য অনেক অনেক দোয়া থাকলো। হিমেল শিকদার বলছে, আপনি কোনোদিন আমার কমেন্ট পড়েননি, এই যে পড়ে ফেলছি। এই তোমার সাথে আমার এই দেখা সাক্ষাৎ কি একদিনে হবে? 2টা ক্লাস হয়ে গেছে, এর মধ্যে কমেন্ট পড়ি নাই, ভাইয়ের উপরে অভিযোগ করা শুরু করছো। এখনো কত দিন বাকি আছে, কত সময় বাকি আছে। আর আমি তো আমার রিয়েল স্টুডেন্টদেরকে আমি দেখতে চাই। কারণ এখন তোমাদের ক্লাসে দেখবা 1000-এর উপরে প্রেজেন্স থাকে। এটা না আর কয়েক মাস পরে থাকবে না। কেন থাকবে না আমি জানি না, বাট কমে যায়। সো আমি দেখতে চাই আমার লয়াল স্টুডেন্ট কারা, যারা আমার ক্লাসে শেষ পর্যন্ত থাকে। সো যারা শুরু থেকে, তোমাদেরকে একটা প্রমিস আজকে করে দিচ্ছি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করবা, একেবারে অনেস্টলি বললো, যারা প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করবা, তারা যদি কখনো আমার সঙ্গে দেখা হয়, দেখা হবে বিভিন্ন ওকেশনে দেখা হবে, যদি আমার সঙ্গে দেখা হয় তাদেরকে আমি ট্রিট দেবো। হয় চকলেট, না হয় আইসক্রিম, না হয় চিপস, তুমি যেটা খেতে চাও তোমাকে সেটা খাওয়াবো। কিন্তু শর্ত হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্লাসে লাইভ থাকতে হবে, অনেস্ট থাকবা, ঠিক আছে? তো দেখি কে কে আসলে আমার শেষ পর্যন্ত থাকে, লয়াল স্টুডেন্ট যারা। আমি থাকবো, আচ্ছা ঠিক আছে, অনেকে থাকবে। আর তোমরা একটা কাজ করতে পারো, আর অনেকের সঙ্গে আমার এখানে দেখা হয়েছে অলরেডি, আমি জানি এখানে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি শিখর সেলিব্রেশনে চট্টগ্রামে গেছি, সেখানে অনেকের সঙ্গে দেখা হয়েছে। রাজশাহীতে গেছি, দিনাজপুরে গেছি, তারপরে ঢাকায় 2 দিন গেছি ফ্যান্টাসি কিংডমে। একদিন ঢাকার মধ্যে যারা ওরা ছিল, একদিন ঢাকার বাইরে মানে আশেপাশে জেলাগুলা, মানিকগঞ্জ, গাজীপুর, ওই মুন্সিগঞ্জ, ওরা আসছিল। তো অনেকের সঙ্গে আমার সরাসরি দেখা হয়েছে। সিলেটে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। তো এই যে অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, সামনেও দেখা হবে। তো তোমাদের সঙ্গে দেখা হইলে যদি কেউ এরকম হয় শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস টাইমলি করছো, সবগুলো ক্লাসে উপস্থিত ছিলা, তাদেরকে ভাইয়া একটা ট্রিট দিবে, এটা ভাইয়া বলে রাখলো শুরুর ক্লাসেই। তবে হ্যাঁ, শর্ত মানতে হবে কিন্তু। আরেকটা জিনিস, অনেকে যদি এরকম হয় ক্লাস করতে করতে একটু বিরক্ত লাগে, ভালো লাগে না, তাদেরকে বলবো ক্লাস করার সময় হালকা কোনো খাবার দাবার সাথে রেখো। খাবার দাবার বলতে হচ্ছে চা কফি হতে পারে, অথবা পার্থমন্ডল বলছে বিরিয়ানি, না বিরিয়ানি না, চা কফি ভাই। বিরিয়ানি খাইতে খাইতে ক্লাস করা যায়? হ্যাঁ, এক হাত দিয়ে বিরিয়ানি খাবার, এক হাত দিয়ে লিখবা না। চা কফি এই টাইপের খাবার, অথবা চাইলে মুড়ি রাখতে পারো, অথবা হচ্ছে মানে স্ন্যাক্স টাইপের খাবার, যেটা আসলে সহজে শেষ হয় না। ভাই তুমি যদি হচ্ছে চকলেট রাখো, চকলেট রাখলেও আবার অনেক সময় হয় যে হইতেছে নাকি তাড়াতাড়ি খেয়ে ফেলে। তো এটা চুইংগাম রাখতে পারো, চকলেট রাখতে পারো, চা কফি রাখতে পারো, বা মুড়ি রাখতে পারো। তখন দেখবা যে খাইতেছো ক্লাস করছো, খাইতেছো ক্লাস করছো। তো মন ব্যস্ত থাকবে, মুখ ব্যস্ত থাকবে, দেখবা যে ঘুম আসবে না, ভাল লাগবে। আর যদি এখনই কারো ঘুম এসে থাকে, আমি বলবো আঙ্কেল আন্টিকে বলো, শাওন ভাইয়া বলছে যে আমাকে চা দিতে বা আমাকে কফি দিতে। আর যদি আঙ্কেল আন্টি থেকে থাকেন, তাহলে ওকে একটা চা বা কফি একটু এনে দেন, ও খাইতে থাকুক আর ক্লাস করতে থাকুক।
তো আমি একটু গত ক্লাসটা সংক্ষেপে রিভিউ করে দেই, যেমনটা প্রতি ক্লাসে করি। অনেকে চা খাচ্ছে, কফি খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে গত ক্লাসে ছিল পর্ব 2, কিন্তু সেই পর্ব 2 কোথায়? থাকার কথা ছিল এখানে। যাই হোক, এখানে নাই। আমি একটু রাফাকে মেসেজ দিয়ে বলে দেই, দাঁড়াও গত ক্লাসটা একটু দিতে। আর ইন দা মিন টাইম আমি মুখে মুখে বলি। গত ক্লাসে আমরা শুরু করছিলাম পরমাণু মডেল দিয়ে। দেখো মনে পড়ে কিনা। প্রথমে একটু দুধ ভাত পড়াশোনা করাইছিলাম। দুধ ভাত পড়াশোনা মানে ইলেকট্রনের চার্জ এটা কিভাবে বের করে, ইলেকট্রনের ভর এটা কিভাবে বের করে, মনে আছে সবার? বলছিলাম ইলেকট্রনের চার্জ বের করা হয় হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে আমরা জানি 96,500 কুলম্ব। সেখান থেকে আমরা একটা ইলেকট্রনের চার্জ বের করছিলাম। মিলে আছে? আচ্ছা আচ্ছা ভাই, ওকে, হ্যাঁ হ্যাঁ পাওয়া গেছে। না না না, এভাবে থাকুক। এই প্রথম থেকে দেখো কিছু প্র্যাকটিস করাইছিলাম, এটা গত ক্লাস। সেখানে তোমাদেরকে ইলেকট্রন সংখ্যা বের করা শিখাইছি, যোজনী ইলেকট্রন সংখ্যা বের করা শিখাইছি, তাই না? যে কোন অণুর কয়টা ইলেকট্রন, কয়টা যোজনী ইলেকট্রন, সেগুলো দেখছি। তারপরে তোমাদেরকে দেখাইছিলাম নিউট্রন সংখ্যা বের করা, এবং এগুলো তোমরা অনেকেই পারছো, আমি বিশ্বাস করি এগুলো সহজ জিনিস ছিল। তারপরে পরমাণু মডেল শুরু হয়েছিল। পরমাণু মডেলের মধ্যে প্রথমে বলছিলাম হচ্ছে থমসন পরমাণু মডেল। থমসন পরমাণু মডেলকে প্লাম পুডিং মডেল বলা হয়। কিসমিস মডেল, প্লাম পুডিং মডেল, সেমাই কিসমিস মডেল, মডেল অনেকে অনেক নামে ডাকে, তরমুজ মডেল। এটা আসলে আমাদের সিলেবাসে নাই, আমাদের সিলেবাসে ছিল রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেল এটা আমরা বলছিলাম যে তৈরি করা হয় কিসের ভিত্তিতে? আলফা কণা পরীক্ষার মাধ্যমে। আলফা কণা পরীক্ষাটা কি ছিল সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু আলফা কণা শিখতে হবে। আলফা কণা কি জিনিস? পরীক্ষায় আসলে তুমি লিখবে হচ্ছে এটা, দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। কি বলছি ভাইয়া? দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। অথবা এটা তুমি পরীক্ষায় লিখ। আর আসলে আলফা কণা হইতেছে এটা, দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন সম্বলিত কণাকে আলফা কণা বলা হয়। তারপরে বলছিলাম যে ওই আলফা কণা পরীক্ষায় কি করা হয়েছিল, তোমাদেরকে একটা অ্যানিমেশন দিয়ে দেখাইছিলাম যে সে হচ্ছে এখানে একটা পরমাণুর সোর্স নিছিল, রেডিয়াম নিছিল, যেখান থেকে আলফা কণা বের হয়। তার বাইরে একটা সীসার বক্স নিছিল। সীসার বক্সটা কি করে, মানে রেডিয়েক্টিভিটি যেন এদিক ওদিক ছড়ায় না যায়, সেটা আসলে আমাদেরকে নিশ্চয়তা দেয়। আলফা কণা পাঠাইছে একটা স্বর্ণের পাত নিছিল। স্বর্ণের পাতের পুরুত্ব নিয়ে আসলে কন্ট্রোভার্সি আছে, যে 0.304 না 0.404, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। 404 বেশি চলে। আর এখানে একটা জিঙ্ক সালফাইডের পর্দা নেওয়া হয়েছিল। আমরা অবজারভেশন কি পাইছিলাম? অধিকাংশ আলফা কণা সরাসরি স্বর্ণের পাত ভেদ করে চলে যায়, খুব কম সংখ্যক আলফা কণা দিক বেঁকে যায়। আচ্ছা, প্রিয়ন্তী সাহা বলছে ভাই রাদারফোর্ড মডেলের আলফা কণার যে চিত্রটা কি আঁকতে হবে না? এটা কখনো পরীক্ষা আঁকতে হয় না, ওই এইগুলো চাই আর কি। আর খুবই রেয়ার কেস, খুবই রেয়ার কেস। আর রাইসা বিনতেও সেম প্রশ্ন করছে, দরকার নেই। যে খুব কম রেয়ার কেস, প্রতি 20,000 একটা সরাসরি বিপরীত দিকে ফেরত আসে। এই যে এবার তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিয়েছিলাম। এখন দেখো একটু ভয়ের কিছু নিউজ দেই, একটু ভয় দেই তোমাদেরকে। তোমাদেরকে আমি বলছিলাম গত ক্লাসে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলো লিখে নিবা সবাই, বই দেখে দেখে লিখে নিবা। যারা লিখে নেও তাদেরকে একটু অশনি সংকেত দিচ্ছি। তোমাদেরকে প্রথম ক্লাসে আমি বলছিলাম মনে আছে, যে যে পিছায় সে না একটু একটু করেই পিছায়, আর যে আগায় সে না একটু একটু করে আগায়। তো তুমি যে এই হোমওয়ার্কটা করো নাই, এটা হচ্ছে তোমার পেছানোর শুরু হইল। মানে তুমি যে পেছাবা সেটা শুরু হইল এই গতকালকে থেকে। কেন? তোমার কাছে মনে হয়েছে একটা দিনই তো, রাদারফোর্ডের পরমাণু মডেল, এ তো 19-এ পড়ছি, ভাইয়া লিখতে বলছে থাক লিখে নেব না পড়ো একদিন। বিশ্বাস করো ভাই, এটাই তোমার হইতেছে পেছানোর শুরু। মানে থাকে না যে বিগিনিং অফ দ্য এন্ড, সো এটাই তোমার বিগিনিং অফ দ্য এন্ড। জাস্ট শুরু হইলো তোমার পেছানো। এবং এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কন্টিনিউ করবা, দেখবা তুমি যে কখন পিছাই গেছো, তোমার থেকে বাকিরা যে কখন আগাই গেছে তুমি টেরও পাচ্ছ না। তো সবাইকে বলতেছি যারা এটা করো নাই, তোমাদের হইতেছে ওই পেছনে যাওয়ার স্টেপ কিন্তু শুরু হয়ে গেছে। এটা এভাবে জমাই রেখো না, এভাবেই তুমি পেছাবা, এভাবেই তুমি আগাবা যদি ঠিকঠাক মতো করো। সো রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা আজকে শুরু করব হচ্ছে এখান থেকে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, লিমিটেশনস, এখান থেকে আমাদের আজকের ক্লাস শুরু।
ওকে ভাইয়া, পৃথিবীতে সবকিছুই কোনো কিছুই কি আসলে 100% পারফেক্ট? আনসার হচ্ছে না। কোনো কিছু 100% পারফেক্ট না, কোনো কিছু 100% অ্যাকুরেট না। তাহলে রাদারফোর্ড যে পরমাণু মডেল দিছিল সেটাও 100% অ্যাকুরেট না, সেখানেও কিছু ভুলভ্রান্তি ছিল। এটা সবখানেই থাকে, মানে এমন না যে হইতেছে ভুলভ্রান্তি কখনোই হবে না। তোমাদেরকে একটা লাইফ লেসন দেই, সেটা হচ্ছে আমরা অনেক সময় ভুল হওয়ার ভয়তে কাজ করি না, ভুল হওয়ার ভয়তে সামনে আগাই না। এটা কখনোই করবা না। মনে রাখবা যে কাজ করলে ভুল হয়, যে কাজ করে না তার ভুল নাই। সো তুমি ভুল করার সাহসটা থাকতে হয়, ভুল করার সাহসটা থাকতে হয়। সো কাজ করলে সেখানে কিছু ভুল ভ্রান্তি হবে। সো নিজে ভুলের ভয়ে কাজ করবা না, সেটা যেন না হয়। আর কেউ যেন কাজ করে, বা ধরো কেউ একটা কাজ করছে সেখানে কিছু ভুল ভ্রান্তি হয়েছে, হুট করে তাকে একেবারে সমালোচনা করে ভাষায় দিও না। জাস্ট এইটুকু মনে রাখবা, সেই মানুষটা পারফেক্ট না, তুমি করলেও হয়তো 100% অ্যাকুরেট হইতো না। সো যে কাজ করছে তাকে অ্যাপ্রিসিয়েট করবা, নিজেও ভুলের ভয়তে কাজ করবা না, এটা যেন না হয়। আরেকটা জিনিস হইতেছে, সবসময় নতুন ভুল করার চেষ্টা করবা। নতুন ভুল করলে মানুষ নতুন কিছু শিখে, কিন্তু একই ভুল বারবার করলে না মানুষ নতুন কিছু শিখে না। ধরো এই যে তোমাকে হচ্ছে আমি বললাম হোমওয়ার্কটা করবা, তুমি হোমওয়ার্কটা ধরো করো না, এটা একটা ভুল ছিল। আজকে তোমাকে আমি ধরাই দিলাম যে হোমওয়ার্কটা করো নাই, এটা তোমার বিগিনিং অফ দ্য এন্ড। সো তুমি এই ভুলটা ধরে নিলা যে ঠিক আছে ভাইয়া, আমার এই ভুলটা হয়েছিল, আমি এই ভুলটা এখন শুধরে নেই। এই ভুলটা তুমি যদি আবার করো, সেটা তো নতুন ভুল হইলো না, সেটা সেই পুরাতন ভুলটাই রেখে গেল। সো পুরাতন ভুল করলে নতুন কিছু শেখা যায় না। পরের দিন ভুল করো, নতুন ভুল করো, তারপরের দিন ভুল করো, নতুন ভুল করো। বাট যখন যে ভুলটা তুমি হচ্ছে আইডেন্টিফাই করলা, তখন সেটা সাথে সাথে সংশোধন করে ফেলো, ঠিক আছে? তো বোর পরমাণু মডেল, রাদারফোর্ডের মডেলেরও কিছু ভুলভ্রান্তি ছিল, এবং সেগুলোকে আমরা একটু দেখি কি কি ভুলভ্রান্তি ছিল। প্রথমটা দেখি, তোমরা যখন এগুলো পড়ো তখনও তোমাদের কিছু ভুলভ্রান্তি থাকে, ভুল ওয়েতে তোমরা পড়ো। তোমরা করো কি, এই যে যে আমি স্টেটমেন্টটা লিখে দিছি, এই স্টেটমেন্টটাকে একেবারে হুবহু মুখস্থ করার চেষ্টা করো। না, এটাকে হুবহু মুখস্থ করার দরকার নেই, তুমি শুধু মেইন জিস্ট দুইটা তিনটা ওয়ার্ড মনে রাখবা। আচ্ছা, আব্দুল আজিজ বলছে রেডিয়ামে তেজস্ক্রিয়তা কখন আবিষ্কৃত হয়? রাদারফোর্ড পরীক্ষার সময় কি তেজস্ক্রিয়তা সম্পর্কে অবগত ছিল? হ্যাঁ ছিল। ভাইয়া, আর্জ এর ফুল ফর্ম কি? আচ্ছা ওকে, কি আনসার দেই। ও একটা প্রশ্ন করছে, তোমাদেরকে বলছিলাম না যে কাজ, নামটা তো চলে গেছে। কাজের মনে আছে সিজিএস একক কি? ইআরজি। এটাকে কেউ আর্গ বলে, এটাকে কেউ আর্জ বলে, দুটোটাই বলে, বুঝছো? তো এইটা হচ্ছে সিজিএস একক, কিসের? কাজের। তো ও জিজ্ঞেস করছে ভাই এটা কই থেকে আসছে। যেমন আমরা তো এসআই তে জানি জুল, জুল তো জুলের নাম অনুসারে অনুসারে আসছে, ঠিক আছে ভাই, লাগবে না, সমস্যা নেই। এই আর্জটা আসছে হচ্ছে একটা ওয়ার্ড থেকে, এই ওয়ার্ডটা হচ্ছে আর্জন বা আর্গন, ERGON। তো এই আর্গনটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। তোমরা দেখবা যে সায়েন্সের অনেক কিছু গ্রিক থেকে আসে, অনেক কিছু গ্রিক থেকে আসে। সায়েন্সের অনেক সিম্বল গ্রিক থেকে আসে, কারণ ওই সময় মানে গ্রিসের যে সায়েন্টিস্টরা ছিল তারা অনেক বিজ্ঞান বিষয়ক গবেষণা করতো। সো এই যে আর্গন একটা গ্রিক ওয়ার্ড, এই আর্গনের মানে হইতেছে ওয়ার্ক, মানে ইংলিশে করলে ওয়ার্ক থাকে, সেখান থেকে আর্জ আসছে, বুঝছো? এই প্রশ্নের উত্তর পাইছি। গ্রিক ওয়ার্ড আর্জ মানে আর্গন, আর্গন মানে হইতেছে কাজ বা ওয়ার্ক, তো সেখান থেকে আসলে আর্জ এই অংশটুকু আসছে। ওকে, তো যাই হোক, আমরা প্রথম স্টেটমেন্টে আসি, সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা হইতেছে এই মডেলটি ক্লাসিক্যাল মেকানিক্স এর উপর প্রতিষ্ঠিত। এখন তোমাদেরকে বুঝাই ক্লাসিক্যাল মেকানিক্স কি জিনিস। ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে যেখানে শুধু বলবিদ্যা নিয়ে আলোচনা করা হয়। মানে ধরো তুমি আমাকে টানতেছো, আমি তোমাকে টানতেছি, তার মানে কি আমরা দুইজন দুই জায়গায় স্থির থাকবো, তুমিও যে বলে টানো আমিও সেই বলে টানি। সো তার মানে হচ্ছে কেউ কোনো দিকে যাব না। এই ব্যাপারগুলো আসলে ক্লাসিক্যাল মেকানিক্স। এটা কিন্তু মডার্ন ফিজিক্স থেকে আসে নাই। এখন দেখো রাদারফোর্ড কি চিন্তা করছিল, নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। সো নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। সো নিউক্লিয়াস ভেতরে থাকে, ইলেকট্রন ঘুরে, সো নিউক্লিয়াস ইলেকট্রনকে টানবে, তার জন্য ইলেকট্রন গুলো টানে, একেবারে সিম্পল কথাবার্তার উপরে প্রতিষ্ঠিত। তাহলে এই মডেলটি চিরায়ত পদার্থবিদ্যার উপর বা বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। জাস্ট এইটুকুই তুমি নিয়ে নাও, তুমি শুধু লিখবা বেসড অন ক্লাসিক্যাল মেকানিক্স। এখানে পুরো সেন্টেন্সটা লেখার কোনো মানে হয় না। আবারও বলতেছি, এটা ক্লাসিক্যাল মেকানিক্স এর উপরে প্রতিষ্ঠিত। ওকে, এরপরে আরেকটা জিনিস বলে দেই, শোনো। তোমাদের মধ্যে একটা প্রবণতা আছে, তোমাদের পরীক্ষায় যদি কোনো পার্থক্য লিখতে বলে, অথবা পরীক্ষায় যদি তোমাদের কোনো লিখতে বলে, কোনো সীমাবদ্ধতা স্বীকার্য লিখতে বলে, তখন তোমাদের মধ্যে একটা প্রবণতা থাকে
যে ভাইয়া আমি বেশি বেশি পয়েন্ট লিখবো, এরকম প্রবণতা কারো আছে? যে ভাই 5টা না 6টা লিখবো, বা 6টা না 7টা লিখবো আর কি, এরকম অনেকের প্রবণতা আছে। তোমরা তখন করো কি, একটাকে ভেঙে চুরে 3-4টা বানাও। কারণ কি, তোমাদের কাছে মনে হয় যে যদি আমি একটাকে ভেঙে না 2-3টা না করি তাহলে বোধহয় স্যার নাম্বার দিবে না। সো ক্লাসিক্যাল মেকানিক্স মানে যেখানে বলবিদ্যা, একেবারে চিরায়ত বলবিদ্যা। সো এই ইলেকট্রন ভিতরে বাইরে যায়, নিউট্রন নিউক্লিয়াস ভেতরে থাকে, ইলেকট্রন নেগেটিভ, এটা পজিটিভ, জাস্ট এইভাবে চিন্তা করা হয়। ক্লাসিক্যাল মেকানিক্স মানে এইটা চিরায়ত বলবিদ্যা। সো এখানে ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করা হয়, বাট আমি তোমাদের শেখাবো ইলেকট্রন কিন্তু শুধু কণা না, তার মধ্যে তরঙ্গ ধর্ম আছে। সো তুমি চাইলে এই প্রথমটা যে এটা ক্লাসিক্যাল মেকানিক্সের উপর প্রতিষ্ঠিত, 2 নম্বর পয়েন্ট বানাইতে পারো যে এখানে ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করা হয়, কিন্তু আসলে ইলেকট্রনের কণা তরঙ্গ দুই ধর্মই আছে। সো কেউ যদি চাও এটাকে ভেঙে 2টা বানাইতে পারো। কথা বলছি সবাই? তাহলে প্রথম সীমাবদ্ধতা হচ্ছে পুরো রাদারফোর্ড মডেলটাই আসলে ক্লাসিক্যাল মেকানিক্সের উপর প্রতিষ্ঠিত বা চিরায়ত বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত, যেখানে ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করা হয়। বাট ইলেকট্রন কিন্তু শুধু কণা না, আমরা শিখবো সামনে ইলেকট্রনের কণা ধর্ম আছে, ইলেকট্রনের তরঙ্গ ধর্মও আছে। 2 নম্বর আসি, এখানে লেখার দরকার না, একটু পরে দেখো। তুমি লিখবা শুধু হইতেছে এইটা, মডেলটি চিরায়ত বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত, শেষ, আর কিছু লেখার দরকার নেই। বাকিটুকু এক্সাম হলে তোমার এমনিতেই মাথায় থাকবে, সবকিছু তো লেখার মানে হয় না। এরপরে আসি, এই মডেলটি সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে যা যুক্তিসঙ্গত নয়। তুমি শুধু এইটুকু লিখবা, বাকিটুকু আমি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো, সৌরজগতে গ্রহ উপগ্রহ আছে, তার তো কোনো চার্জ নাই, কিন্তু পরমাণুতে যারা আছে এদের তো চার্জ আছে। খেয়াল করছো? সৌরজগতের গ্রহ উপগ্রহ মানে বুধ শুক্র পৃথিবী যেগুলো আছে এদের কোনো চার্জ নেই, কিন্তু এই আমার যে পরমাণু সেখানে তো চার্জ আছে। তারপরে দেখো সৌরজগতের ওদের মধ্যে যে বলটা কাজ করে সেটা তো মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। পরমাণুর মধ্যে বল কাজ করে কি, বৈদ্যুতিক আকর্ষণ বল, তাই না? তার কথা হচ্ছে সে যে সৌরজগতের সঙ্গে তুলনা করছে, ভাই হচ্ছে সে তিলের সাথে তাল তুলনা করলে তো হবে না, কই ক্যালিফোর্নিয়া আর কই কলকাতা, এটা তো এক হইল না, তাই না? তো সে যে তুলনা করছে সেই তুলনাটাই ভুল। আবারও বলছি, মেইন জিনিসটা তুমি যদি মাথায় রাখো তাহলে এক্সাম হলে লেখা যায়। তো এখানে পুরো সেন্টেন্সটা মাথায় রাখার দরকার নেই, এখানে পুরো সেন্টেন্সটা মাথায় রাখার দরকার নেই। তুমি প্রথমে মনে রাখবা এটা ক্লাসিক্যাল মেকানিক্সের উপর প্রতিষ্ঠিত, শেষ। যেখানে ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করা হয়েছে, কিন্তু ইলেকট্রন তো আসলে কণা তরঙ্গ দুটোটা হিসেবে দেখে। 2 নম্বর হচ্ছে এই মডেলটা সৌরজগতের সঙ্গে তুলনা করছে, যেটা তুলনা করা উচিত হয় নাই। কারণ সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো চার্জ নিরপেক্ষ, কিন্তু এখানে পরমাণুর ইলেকট্রন প্রোটন চার্জ যুক্ত। ওইখানে কাজ করে অভিকর্ষ বল, এখানে কাজ করে ইলেকট্রন বল বা হইতেছে বৈদ্যুতিক আকর্ষণ বল। সবার কি এই দুটা বুঝতে পারছি? ভাই নিচেরটা 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 ভাই, প্রথমটা কেন করতেছেন? আপনি যান অপশনে যান, আমি দেখা দিচ্ছি আপনারে। অপশনে যান, নিচে অপশনে যান। ব্লক করবেন আপনি, কেন হাইড করতেছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। 3 নম্বর সীমাবদ্ধতা, তোমরা কি বর্ণালী চিনো? বর্ণালী নামটা আসছে হইতেছে এখান থেকে, বর্ণ যোগ হচ্ছে আলী, বর্ণালী। এখন বর্ণ যোগ আলী মানে বর্ণালী, যখন অনেকগুলো বর্ণ একসঙ্গে থাকে তখন সেটাকে আমরা বর্ণালী বলি। তো বর্ণ যোগ আলী বর্ণালী মানে, বর্ণ মানে তো রং, জানো? তো দেখা যায় পরমাণুতে, এটা আমরা সামনে শিখবো, অনেকগুলো রঙের ব্যাপার স্যাপার আছে। কিছু কিছু পরমাণু থাকে যারা বিভিন্ন রং দেখায়। সেই রংগুলো কেন দেখায়, কই থেকে দেখায়, এটা রাদারফোর্ড আসলে বলে যেতে পারে নাই। আবারও বলতেছি যে পরমাণুর মধ্যে না অনেক বর্ণ থাকে, বিভিন্ন রং দেখায় পরমাণুগুলা। তোমরা কি নাম শুনছো, সোডিয়াম উজ্জ্বল সোনালী হলুদ রং দেখায়, নাম শুনছো এটা? তারপরে হইতেছে কি বলে, ক্যালসিয়াম ইটের মতো লাল বর্ণ দেখায়। সো কিছু কিছু মৌল আছে তারা রং দেখায়। এই রংগুলো কেন দেখায়, কি রং দেখাবে, কোন টাইপের রং দেখাবে, রং দেখানোর ব্যাখ্যা কি, সেই সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারেন নাই। ওকে, এরপরে আসি, এই যে ইলেকট্রন যে ঘুরছে, একটা ইলেকট্রন ধরো ঘুরছে, সেই ঘূর্ণনগুলো আসলে কিরকম হবে, তার আকার কেমন হবে, আকৃতি কেমন হবে? তোমাদেরকে এই দুটো ওয়ার্ড একটু বলি। আকারের ইংলিশটা হচ্ছে সাইজ, আর আকৃতির ইংলিশটা হচ্ছে শেপ। যারা সাইজ আর শেপের মধ্যে পার্থক্য বুঝো না তাদেরকে একটু বলতেছি যে আকার বলতে বুঝে বড় না ছোট,
বড় না ছোট সেটা বলতে বোঝায় আকার। আর শেপ বলতে বোঝায় হইতেছে দেখতে কেমন, গোলাকৃতির না কি বলে লম্বাকৃতির নাকি হচ্ছে বেলনাকৃতির, সেটা হচ্ছে শেপ। তো ওই যে সাইজ কেমন হবে, শেপ কেমন হবে কিসের, ইলেকট্রন যে ঘুরছে কক্ষপথের, সেই সম্পর্কে আসলে কোনো ধারণা উনি দিতে পারেন নাই। আর 5 নম্বর হতেছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে সেইটা উনি ব্যাখ্যা দিতে পারেন নাই। সো আমি চাইবো এই সীমাবদ্ধতাগুলো ভাই, এটা শুধু একাডেমিকে না, অ্যাডমিশনও আসে, আমরা ক্লাসে বসে মুখস্থ করব। সবাই আমার সাথে সাথে মুখস্থ করো। নাম্বার 1, এটা কিসের উপর প্রতিষ্ঠিত? ক্লাসিক্যাল মেকানিক্স এর উপর প্রতিষ্ঠিত। আবারও বলতেছি, কিসের উপর প্রতিষ্ঠিত? ক্লাসিক্যাল মেকানিক্স, যেখানে ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করা হয়। কিন্তু ইলেকট্রন তো দুইটাই, কণা ধর্ম তরঙ্গ ধর্ম দুইটাই আছে। নাম্বার 2 হইতেছে, সে যে সৌরজগতের সঙ্গে তুলনা করছিলেন সেটা তার উচিত হয়নি, কারণ ওইখানে গ্রহগুলো চার্জ নিরপেক্ষ, এখানে সব চার্জ যুক্ত। ওইখানে মহাকর্ষ বা অভিকর্ষ বল কাজ করে, এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, সো তুলনা করাটা উচিত হয়নি। 3 নম্বর হইতেছে, বর্ণালী নিয়ে কোনো কথা বলে নাই, বা বর্ণালীর উৎস বর্ণালীর ব্যাখ্যা সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। 4 নম্বর হইতেছে, কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেন নাই। 5 নম্বর হইতেছে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কেমনে ঘুরে সেই সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যায় না। আরেকটা আছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ম্যাক্সওয়েলের তত্ত্ব। কিছু লেখার দরকার নাই, আমি একটু তোমাদেরকে দেখাই, কিছু লিখো না আপাতত। জিনিসটা কেমন, জিনিসের ব্যাখ্যা অনেক বড়, বাট আমি তোমাদেরকে সহজ করে বোঝাচ্ছি। ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, ভেতরে একটা পজিটিভ চার্জ আছে, বাইরে একটা নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন, বুঝছো? এখন সারা দুনিয়াতে যতগুলো শাশ্বত সত্যি কথা আছে, রিয়া বলছে গ্রহগুলো তো এই পরমাণু নিয়ে গঠিত। হ্যাঁ, গ্রহগুলো পরমাণু নিয়ে গঠিত। এখন দুনিয়ার যতগুলো শাশ্বত সত্যি কথা আছে তার মধ্যে একটা হইতেছে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে। তো যে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে, তো আকর্ষণ যদি করে তাহলে কি হবে দেখো তো, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে চলে আসবে। খেয়াল করো, এটা খুবই স্বাভাবিক যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে চলে আসবে। তো ইলেকট্রনটা যেহেতু ঘুরছে, একবারে তো সরাসরি কাছে চলে আসবে না। তো কি হয়, সে এই যে ধরো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে আস্তে 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 এরকম নিউক্লিয়াসের কাছে এসে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, মানে রাদারফোর্ড যে কথাবার্তা বলছে। খেয়াল করছো? আমি তোমাকে সহজে বুঝাই দিই। নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে, ইলেকট্রন নেগেটিভ চার্জ। ইলেকট্রন তো বৃত্তাকার পথে ঘুরছে, তো নিউক্লিয়াস তো ইলেকট্রনকে আকর্ষণ করবেই। নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করবেই, কারণ সেটাই তার করার কথা। নিউক্লিয়াস পজিটিভলি চার্জড। তাহলে এই ইলেকট্রনটা একটা সময় কি ঘুরতে 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 নিউক্লিয়াসের কাছে এসে নিউক্লিয়াসেই পতিত হয়। তাহলে পরমাণুরই তো অস্তিত্ব থাকে না, বুঝো কিনা? সো এইটা আমাদের ব্যাখ্যা দিছিল কে? ম্যাক্সওয়েল। সো ম্যাক্সওয়েল কি দিছে দেখো, যে কোনো চার্জিত কণা বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ক্রমাগত শক্তি বিকিরণ করবে। সো এই কণাটা ক্রমাগত শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করে সে নিচের দিকে চলে আসে। তো শক্তি বিকিরণ করে কণাটি ধীরে ধীরে কেন্দ্রে পতিত হবে, তাহলে পরমাণুর তো অস্তিত্বই থাকে না। সো এইটাও রাদারফোর্ড পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। আসাদুল ইসলাম বলছে 4:30 ক্লাস, এই ক্লাস টাইমটা সবাই একটু কেয়ারফুলি দেখবা। আচ্ছা, সুরাই একটা প্রশ্ন করছে, কিন্তু উনি তো শুধু বলেছে যে ওটার মতো করে ঘুরে, এটা বলেনি যে ওখানে যা যা আছে সব কনসিডার করতে হবে। তাতে তো দোষ দেওয়ার কি উচিত? আবার তা তো বর্ণালী সম্পর্কে কথা বলার উদ্দেশ্য ছিল না। আচ্ছা, সুরাইয়া বলতেছে, সুরাইয়ের প্রশ্নটা আমি সবাইকে একটু বুঝিয়ে দিই। সুরাই বলছে রাদারফোর্ড তো বলে নাই যে পরমাণু হুবহু গ্রহের মতো। রাদারফোর্ড বলছে পরমাণুতে কি বলে, ইলেকট্রন গুলো যেমনে ঘুরে গ্রহগুলোতে গ্রহগুলো সামনে ঘুরে। তো সেক্ষেত্রে তো ঠিকই আছে, সে তো আসলে ওটা বলতেই চায় নাই। হ্যাঁ ঠিক আছে, বাট ওই যে মানুষ দোষ বের করছে, সব হচ্ছে পাশের পাশের আন্টি, বুঝছো, এই সায়েন্স কমিউনিটিতে। এরপরে সুরাইয়া বলছে রাদারফোর্ড তো বর্ণালী সম্পর্কে বলতেই চায় নাই, তাইলে কেন এটা ভুল ধরা হইলো? হ্যাঁ, এটাও ওই পাশের পাশের আন্টিরা আসলে বানাইছে, যে যেহেতু পরমাণুতে বর্ণালী দেওয়া যায়, তুমি যেহেতু পরমাণুর বর্ণালী বলছো, তোমার বর্ণালীও বলতে হবে, বুঝছো? এগুলো সব পাশের পাশের আন্টিদের চক্রান্ত। তাইলে আমি তোমাদেরকে পয়েন্ট গুলো একটু সংক্ষেপে রিভিউ করে দেই। একটা একটা করে পয়েন্ট মুখস্থ করে ফেলো সবাই। নাম্বার 1, দেখো মুখস্থ হয়ে গেছে কিনা। নাম্বার 1 হচ্ছে যে ওনার যে মডেলটা, সেই মডেলটা হইতেছে কিসের উপর প্রতিষ্ঠিত? ক্লাসিক্যাল মেকানিক্সের উপর প্রতিষ্ঠিত। আবারও বলতেছি, ক্লাসিক্যাল মেকানিক্সের উপর প্রতিষ্ঠিত। নাম্বার 2 হইতেছে যে ওনার যে মডেলটা, উনি যে সৌর মডেলের সঙ্গে তুলনা করছেন, সেই তুলনাটা করা উচিত হয়নি, কারণ গ্রহগুলো চার্জ নিরপেক্ষ, বাট পরমাণু তো চার্জ আছে। 3 নম্বর হচ্ছে পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো কিছু বলা হয়নি।
4 নম্বর হতেছে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কিছু বলা হয় নাই। 5 নম্বর হতেছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কক্ষপথে কিভাবে ইলেকট্রনগুলো ঘুরে সেগুলো সম্পর্কে বলা হয় নাই। আর ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী বা পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন একসময় ঘুরতে ঘুরতে শক্তি বিকিরণ করে করে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, কারণ নেগেটিভ চার্জ পজিটিভকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে তো ভাই ইলেকট্রন যদি নিউক্লিয়াসে পতিত হয়, পরমাণু তো মডেলই থাকে না। আর পরমাণুর মডেল না থাকলে পরমাণুর মডেল দিয়ে তো কোনো লাভ নাই। সবার কি মুখস্থ হয়েছে একটু কমেন্ট করো। আবারও বলতেছি একটা একটা করে। নাম্বার 1, চিরায়ত বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। নাম্বার 2, গ্রহের সঙ্গে তুলনা করা উচিত হয়নি। নাম্বার 3, বর্ণালী সম্পর্কে আইডিয়া দেন নাই। নাম্বার 4, কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে আইডিয়া দেন নাই। নাম্বার 5, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কেমনে ঘুরে সেটা বলা হয়নি। নাম্বার 6, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলো একসময় নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, কিন্তু আসলে তো সেটা হয় না। সুতরাং এইগুলো হচ্ছে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। ওকে, ডান ডান ডান। এবার আসি হইতেছে আমাদের বোর পরমাণু মডেল। এই হচ্ছে নিলস বোর। তোমরা কি জানো যে নিলস বোর উনি কি কেমিস্ট ছিলেন না ফিজিসিস্ট ছিলেন? জানো এটা? নিলস বোর কিন্তু আদতে না কোনো কেমিস্ট ছিলেন না, উনি একজন পদার্থবিদ ছিলেন। মানে ওনার পদার্থবিজ্ঞান নিয়ে আসলে ওনার কথাবার্তা বলা ছিল। এবং এই যে পরমাণুর মডেল ফডেল যা পড়ছো না, এটা কিন্তু শুধু কেমিস্ট্রির পড়া না, এটা কিন্তু ফিজিক্সও পড়ানো হবে। দেখবা যে ফিজিক্সে দ্বিতীয় পত্রের শেষের দিকে এই জিনিসগুলো তুমি পাবা। তো পরমাণু তো পরমাণু, তো সেটা ফিজিক্স হোক সেটা কেমিস্ট্রি হোক, একই তো জিনিস তুমি পড়বা। উনি একজন ফিজিসিস্ট ছিলেন। এবং নিলস বোর উনি 1913 সালে 1913 সালে হইতেছে ওনার মডেলটা দেন। রাদারফোর্ড দেন 1911। সো রাদারফোর্ড এটা খুব বেশি দিন আসলে ছিল না, 11 আর ইনি হচ্ছে 1913। সো 13 মানে হইতেছে মাত্র 2 বছর পরে উনি রাদারফোর্ড মডেলের একটা ভার্সন দেন, একটা কারেক্টেড ভার্সন। প্রথমে হচ্ছে 3টা স্বীকার্য, লিখে নাও সবাই একটু। শক্তি আস্থা সম্পর্কে আমরা অনেক বিস্তারিত পড়বো। তারপর হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত আর শক্তির বিকিরণ সম্পর্কিত স্বীকার্য। আব্দুল আজিজ বলছে ফিজিসিস্ট, কারণ কেমিস্ট হলে আপনি জিজ্ঞেস করতেন না। আরে তোমরা তো সেই লেভেলের স্মার্ট ভাই। তাহলে বোর মডেলের 3টা স্বীকার্য আছে, আসলে 3টা স্টেটমেন্ট। এটাকে পস্টুলেট বলা হয়। নাম্বার 1, শক্তি আস্থা সম্পর্কিত স্বীকার্য। এবং আমরা তোমাদেরকে একটু বুঝাবো যে রাদারফোর্ড যে ত্রুটিগুলো দিছিল সেই ত্রুটিগুলো আসলে বোর মডেলের দ্বারা কিভাবে সংশোধন হয় সেটা একটু বোঝানোর চেষ্টা করব। প্রথম স্বীকার্য, তুমি শুধু এই একটা ওয়ার্ড লিখে নাও, আর কিছু লিখতে হবে না। তুমি লিখবা শুধু অনুমোদিত শক্তি স্তর। ভাই নোট করার একটা ওয়ে আছে, সবকিছু নোট করতে হয় না। অনুমোদিত শক্তি স্তর, এটা হচ্ছে ওনার প্রথম স্বীকার্য। এই একটা ওয়ার্ড লিখো, এই একটা ওয়ার্ড মনে রাখো, বাকিটুকু তুমি পরীক্ষায় নিজে লিখতে পারবা। ঋষিকাত বলছে ভাই আপনার জন্মসাল কত? এই যে আমার বয়স তো শুক্রে শুক্রে 8 হবে। এটা আমাদের এলাকায় একটা প্রচলিত কথা, শুক্রে শুক্রে 8 দিন হবে আর কি। কেন্দ্রমুখী মানে হইতেছে কেন্দ্রের দিকে আর কি। তাহলে প্রথম স্বীকার্য কি? প্রথম স্বীকার্য হইতেছে অনুমোদিত শক্তি স্তর। আচ্ছা, মানে বোর বলছে নাম্বার 1 যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। কি বললাম? এটা কিন্তু রাদারফোর্ড অনুমোদিত শক্তি স্তরের কথাটা বলে নাই। নিউক্লিয়াসগুলো মানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। আমি তোমাদেরকে একটু বুঝাই দেই। ধরো এই একটা শক্তি স্তর, ধরো এটা আরেকটা শক্তি স্তর, আরেকটা শক্তি স্তর, এইটা এই যে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আমরা তো জানি নিউক্লিয়াস খুবই ছোট একটা পরমাণুতে। এখন রাদারফোর্ড বলছে যে ইলেকট্রনগুলো ঘুরে, গ্রহের মতো ঘুরে। রাদারফোর্ড কিন্তু কোনো রকমের কোনো শর্ত দেয় নেই কেমনে ঘুরে, এরকম কোনো কথাই বলেনি রাদারফোর্ড। কিন্তু বোর বলছে ইলেকট্রনগুলো ঘুরে, কিন্তু কিভাবে? কতগুলো অনুমোদিত শক্তি স্তরে। যেমন ধরো এইখানে ধরো একটা ইলেকট্রন আছে, বা এইখানে একটা ইলেকট্রন আছে, এইখানে ইলেকট্রন আছে, বা এইখানে ইলেকট্রন আছে। তো যে ইলেকট্রনটা এই জায়গাটাতে আছে
ধরে নিলাম যে একটা ইলেকট্রন এই জায়গাটাতে আছে, এই যে, তো ওই ইলেকট্রনটার জন্য এই শক্তি স্তরটাই আসলে অনুমোদিত। যেমন ধরো আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী বলা হয় যে আমাদের চলাফেরার স্বাধীনতা আছে, এটা বাংলাদেশের সংবিধানের সম্ভবত 37তম অনুচ্ছেদ, যে বলা আছে তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় শুধু সরকারি কিছু লিমিটেড জায়গা, যেমন ধরো ক্যান্টনমেন্টের মধ্যে কোনো জায়গা, অথবা যেখানে টাকা ছাপায়, অথবা যেখানে সরকারি অনেক ডকুমেন্টস ছাপায়, ওই টাইপের কিছু জায়গা ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় তোমার যাওয়ার অনুমোদন আছে। ঠিক সেরকম এই ইলেকট্রনটা যে এখানে ঘুরছে ওর জন্য এটা হচ্ছে অনুমোদিত জায়গা, এটা যে এখানে ঘুরছে তার জন্য এটা হচ্ছে আমাদের অনুমোদিত জায়গা। এই যে এই ইলেকট্রন যে এখানে ঘুরছে এটা হচ্ছে ওর জন্য অনুমোদিত জায়গা। তার মানে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। আবার বলতেছি, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। তাহলে এইটা দিয়ে রাদারফোর্ডের কোনটা শুধরালো জানো? এই যে ম্যাক্সওয়েলের যে একটা তত্ত্ব ছিল যে একটা সময় ইলেকট্রনগুলো এরকম ঘুরতে 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 নিচে পতিত হবে, এইটা কিন্তু আসলে এখানে সমাধান হয়ে গেছে। বুঝতে পারো কি, যে আমরা বলছি একটা চার্জকে কেন্দ্র করে আরেকটা চার্জ ঘুরলে আকর্ষিত হতে হতে শক্তি বিকিরণ করতে করতে একটা সময় সে নিচে চলে যায়। কিন্তু এখানে কি হলো, যখনই সে অনুমোদিত এই শব্দটা বলে দিছে, এই একটা শব্দ দেখছো এটাকে মার্ক করে দেওয়া আছে, এই একটা শব্দ দিয়ে সে এই সমস্যাটা সমাধান করে ফেলছে। আবারও বলতেছি যে এই সমস্যাটা সমাধান করে ফেলছে অনুমোদিত শক্তি স্তর দিয়ে, কারণ এই ইলেকট্রনটার জন্য এইটা অনুমোদিত, সো কোনো কারণ ছাড়া এই ইলেকট্রন এখানেই থাকবে। এই ইলেকট্রনের জন্য এইটা অনুমোদিত, কোনো কারণ ছাড়া এই ইলেকট্রন এখানেই থাকবে। এই ইলেকট্রনের জন্য এটা অনুমোদিত, কারণ ছাড়া এটা এখানেই থাকবে। বুঝতে পারছি? এখন তোমাদেরকে অনুমোদনটা কি এটা বুঝাই দিই। ভাইয়া কেন এটার জন্য এটা অনুমোদিত? এই কাঁচা বাচ্চারা এইগুলোরে তোমরা কি বলো, শক্তি স্তর বলো না? প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। সো এই যে এগুলোকে তুমি যে শক্তি স্তর বলো, শক্তি স্তর বলো, এই যে শক্তি স্তর যে বলো এগুলারে, এদের একটা শক্তি আছে, ওইখানে একটা শক্তির ব্যান্ড থাকে, একটা শক্তি থাকে ওইখানে, যে শক্তিটাই নিউক্লিয়াসের ফলে তৈরি হয়েছে। আবার এই যে ইলেকট্রন যে ঘুরে সেও তো বাইরের দিকে ছিটকে যেতে চায়, সেও বাইরের দিকে ছিটকে যেতে চায়, সেও বাইরের দিকে ছিটকে যেতে চায়। তার মানে জিনিসটা কিরকম হয় তোমাকে একটু বুঝাই দেই। ধরো আমি তোমাদেরকে এমনিতেই বুঝাই, এই ইলেকট্রনটা চিন্তা করো, এই ইলেকট্রনটা, এখানে একটা ইলেকট্রন আছে, আমি এরকম ডট দিয়ে দেখাচ্ছি। তো এই ইলেকট্রনটাকে তো নিউক্লিয়াস আকর্ষণ করবেই, সো এই হচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণ বল, তাকে এইদিকে নিউক্লিয়াস আকর্ষণ করে। আবার তোমরা তো জানো যে কোনো ঘূর্ণনশীল বস্তু ছেড়ে দিলে না সে ছুটকে চলে যাবে স্পর্শক বরাবর, সো এইটা না আবার এই দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। পৃথিবীর যে কোনো ঘূর্ণনশীল বস্তু এরকম একটা বাইরের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। তাহলে তার দুইটা বল কাজ করে তার উপরে, একটা হচ্ছে কেন্দ্রের দিকে, একটা হচ্ছে ওই যে স্পর্শক বরাবর বাইরে চলে যাওয়া। এখন বলো তো ভাই এই দুটা লব্ধি কোন দিকে কাজ করবে? লব্ধি এই বরাবর কাজ করবে না? বুঝো কিনা? আবার ধর আমি আরেকটা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্ট, এই পয়েন্টটা তার বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা আছে, আবার তাকে নিউক্লিয়াসে আকর্ষণ করে, তাহলে লব্ধি কোন দিকে? ওই দিকে। সো এই যে এই দুইটা জিনিস আসলে তার লব্ধি দেয়, এবং এই জন্যই কিন্তু এই ইলেকট্রনটা তুমি যে কোনো জায়গায় গিয়ে লব্ধি বের করবা, এই বৃত্তাকারটা হবে তার লব্ধির পথ। সো সোজা কথা বলি, নিউক্লিয়াসের চারপাশে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। যেমন ধরো এইখানে সে ছিটকে যেতে চায়, আবার কেন্দ্র তাকে টানে, তাহলে এই হচ্ছে আমাদের লব্ধি। এইখানে যদি চিন্তা করি, কেন্দ্র তাকে টানে, আবার সে ছিটকে যেতে চায়, তাহলে এই হচ্ছে তার লব্ধি। যদি এইখানে টানি, ছিটকে যেতে চায়, কেন্দ্র তাকে টানে, তাহলে এই হচ্ছে লব্ধি। এখানে যদি বলি দেখো ছিটকে যেতে চায়, কেন্দ্র তাকে টানে, তাহলে এই হচ্ছে আমাদের লব্ধি, মানে ওইটাই আসলে তাকে লব্ধি বোঝায়। তাহলে সবাই কি প্রথম যে স্বীকার্য হজম করতে পারছো? নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে, দড়ি ধরে ঘোরানোর মতো। গুড, ওকে গুড, ভালো কথা বলছো। এই দড়িটা হচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণ। এখানে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে, এই অনুমোদিত শক্তি স্তরগুলো থাকাকালীন ইলেকট্রনগুলো কিন্তু সহজে নিচেও নামবে না, কারণ ছাড়া, কারণ ছাড়া নিচে নামবে না, কারণ ছাড়া উপরে যাবে না। ওকে, এবং এটা দিয়ে কোনটা সমাধান হয়ে গেছে? এই যেটা সমাধান হয়ে গেছে, যে এক সময় যে কেন্দ্রে পতিত হয়, এই যে কেন্দ্রের পতিত হবে না, কই জানি কই জানি, ধীরে ধীরে কেন্দ্রে পতিত হয়। বোর্ড কিন্তু সমাধান করে ফেললো।
তাহলে কি বলছি ভাইয়া, প্রথম স্বীকার্য ছিল নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। ওকে, এই কাঁচা বাচ্চারা, এই অনুমোদিত শক্তি স্তরের নাম আছে, নাম কি জানো? এই অনুমোদিত শক্তি স্তরের একটা সায়েন্টিফিক নাম আছে, আমাকে সে নামটা বলো। জানার কথা, 9-10 পড়ে আসছো, না পারলে পিটানো উচিত। এই যে অনুমোদিত শক্তি স্তরকে বলা হয় অরবিট, অরবিট বলে, অরবিট বলে বা এনার্জি শেল বলে, অরবিট বলে। এগুলোর আবার কেউ শেল বলে, কেউ আবার এগুলোকে কি বলে, এনার্জি শক্তি স্তর বলে, অনেক অনেক নামে ডাকে। সো এটাকে ডাকা হইতেছে অরবিট বা শেল। ওই যে যে তোমরা পড়ছো না যে KLMN এগুলা, হ্যাঁ কক্ষপথ বলে, কোনো সমস্যা নাই, কক্ষপথ বলে, অরবিট বলে, শেল বলে, এনার্জি শেল বলে, তোমার যাহা মন চায় তাহাই রাখো। প্রধান শক্তি স্তর বলে, আরে তোমরা তো আমার থেকে বেশি জানো। তাহলে প্রথমটা গেল, আমি প্রথমটাকে সবাই হজম করে দেই, শুরু থেকে একটু রিভিউ করে আসি। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা প্রথমটা ছিল, শেষটা দিয়ে শুরু করি। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে একটা চার্জ বিপরীত চার্জকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে একটা সময় সে কেন্দ্রে পতিত হওয়ার কথা। তাহলে সেই অনুযায়ী পরমাণু মডেলই তো থাকার কথা না, কারণ একটা সময় ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হবে যেরকম। কিন্তু সেটাকে সংশোধন করছে হচ্ছে নিলস বোর অনুমোদিত শক্তি স্তর দিয়ে। সে বলছে, এমডি জিশান বলছে লব্ধি কি, লব্ধি মানে হইতেছে ধরো, লব্ধি মানে হইতেছে রেজাল্ট, আলটিমেট রেজাল্ট। ইংলিশে লব্ধিকে রেজাল্টেন্ট বলে। মানে কখনো কি তোমরা দেখছো যে হইতেছে তুমি হচ্ছে একটা বল এইদিকে, একটা বল ধরো জোরে এইদিকে যাচ্ছে, তো তুমি যদি তাকে এইদিকে কিক করো, বলটা কিন্তু জীবনে এইদিকে যায় না, বলটা এইদিকে যায়, ওইটাকে লব্ধি বলে আর কি। ফিজিক্সে পড়বা ভাই, এগুলো তো পড়ে আসার কথা, 9-10 ছিল হয়তোবা। লব্ধি মানে রেজাল্ট, আলটিমেট রেজাল্ট, নেট রেজাল্ট আর কি। 2 নম্বর আসি। 2 নম্বর হতেছে কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। তোমরা জানো যে হচ্ছে আমরা তো রৈখিক ভরবেগ চিনি, তাই না? রৈখিক ভরবেগ মানে কি, কোন একটা বস্তু, ধরো একটা বস্তু এরকম, তো সে হচ্ছে গতিশীল। এম ভরের একটা বস্তু যদি গতিশীল হয়, তার ভর যদি এম হয় আর তার গতি যদি ভি হয়, তাহলে রৈখিক ভরবেগ হইতেছে এম ভি। এটা আমরা সবাই জানি, ভর এবং বেগ। এই ভরবেগের ইংলিশটা আবার একটু ফানি, অনেকে ভরবেগের ইংলিশ করে এরকম, ভরের ইংলিশ হচ্ছে ম্যাস আর বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি। তাহলে ভরবেগের ইংলিশ হইতেছে ম্যাস ভেলোসিটি। এই ভরবেগের ইংলিশ কি ম্যাস ভেলোসিটি? হ্যাঁ, ভরবেগের ইংলিশ কি কাঁচা বাচ্চারা? ভরবেগের ইংলিশ হইতেছে মোমেন্টাম। অনেকে জানে। তো এবার আসি যে রাদারফোর্ড না, সে ইলেকট্রনের ভরবেগ, তো যদি কোনো বস্তু রৈখিক বেগে ঘুরে তখন তার রৈখিক ভরবেগ থাকে, যেটা তোমরা বাচ্চাকালে পড়ে আসছো। এটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ, ভরবেগ বা হচ্ছে মোমেন্টাম। কিন্তু কোনো বস্তু যদি পর্যায়বৃত্তিক গতিতে থাকে, পর্যায়বৃত্তিক গতি আসলে আশা করি সবাই চিনো, অথবা যদি কৌণিক গতিতে থাকে, মানে তার যদি কৌণিক বেগ থাকে, কৌণিক বেগ মানে হচ্ছে ঘড়ির কাঁটার কৌণিক বেগ থাকে বা হচ্ছে ঢেউয়ের কৌণিক বেগ থাকে, যে আসলে পর্যায়বৃত্তিক গতিতে থাকে, তখন তার কিন্তু কৌণিক ভরবেগও থাকে। রৈখিক ভরবেগের সূত্র হচ্ছে এমভি, আর কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এইটা এমভি আর। এটা তোমাদের ভাই কিছুদিন পরে এমনিতেই মুখস্থ হয়ে যাবে, ফিজিক্সের জিনিস এটা। এবং এইটার একটা ফর্মুলা বানাইছিল, সেই ফর্মুলা হইতেছে এইটা NH বাই হচ্ছে 2 পাই। এখন তোমাদেরকে আমি এটার একটু প্রমাণ দেখায় আসি, পরীক্ষায় লাগবে না, এমনি দেখাচ্ছি, এমনি। তোমরা দেবের দেখছো? দেব, দেব মানে হতেছে যে ইন্ডিয়ান নায়ক দেব, ও মাঝে মধ্যে ফেসবুকে বিভিন্ন ছবি টবি আপলোড করে তারপর ক্যাপশন দেয় এমনি, দেখছো কেউ? এবং এটা নিয়ে মাঝে মধ্যে অনেক অনেক ট্রল করে, মানুষজন অনেক ফান করে এমনি। মানে আমরা দেখাবো যে এই ফর্মুলাটা কই থেকে আসছে। তো এটা এমন না যে পরীক্ষায় আসবে, আর আমরা তো আসলে সবসময় পরীক্ষার্থী না,
আমরা হইতেছে এই যে জেসি ইসলাম বলছে আমার ক্রাশ। আচ্ছা, তো অনেকে ক্রাশ হয়তো হতে পারে। তা আমরা এখানে জাস্ট দেখবো শেখার জন্য, মজা করার জন্য, আর কিছু না। নাইমা বলছে আমি কোন বই থেকে পড়াচ্ছি। আমি আসলে ভাই কোনো বই থেকে পড়াচ্ছি না, তুমি যে বইটাই পড়ো না কেন এগুলো পাবা। তোমরা একজন সায়েন্টিস্টের নাম শুনছো কিনা? সায়েন্টিস্টের নাম হইতেছে ডি ব্রগলি। ডি ব্রগলি নামে একজন সায়েন্টিস্ট ছিল, বুঝছো? সো ডি ব্রগলি উনি একটা ফর্মুলা দিছিল। উনি ফর্মুলা দিছিল এইটা, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এম ভি। এইচ বাই হইতেছে এম ইন্টু ভি। এটা ডি ব্রগলির ইকুয়েশন, সামনে আসবে, আমি পড়াবো তোমাদেরকে। সো ডি ব্রগলি এরকম একটা ইকুয়েশন দিল। পরিচয় দিচ্ছি, ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তোমরা সবাই জানো। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এম হচ্ছে ভর, ভি হচ্ছে তার এই যে বেগ আর কি। তো কোনো বস্তু যখন পর্যাবৃত্তি গতিশীল থাকে, কোনো বস্তু যখন পর্যাবৃত্তি গতিশীল থাকে তখন তার জন্য ইকুয়েশন হচ্ছে ল্যামডা সমান এইচ বাই এম ভি। এরপরে তোমাদেরকে একটা ভুল তথ্য সারা জীবন শেখানো হয়েছে, সেটা একটু বুঝাই দিই। তুমি সারা জীবন, আমি কয়েকটা ছবি আঁকি এখানে, একটা, দুইটা, তিনটা। সবাই একটু কমেন্ট করা বন্ধ করো, খাতায় লেখা বন্ধ করো। আমরা সারা জীবন শিখছি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। বিশ্বাস করো ভাই, ইলেকট্রনগুলো না স্মুথলি ঘুরে না। স্মুথলি ঘুরে না মানে হইতেছে, ধরো যদি এটা তৃতীয় শক্তি স্তর হয়, মানে ধরলাম এখানে এন সমান হচ্ছে 3, এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। যদি এটা তৃতীয় শক্তি স্তর হয়, ওইখানে বলা হয় যে ইলেকট্রনটা আসলে 3টা ওয়েভ কমপ্লিট করে। তৃতীয় শক্তি স্তরে থাকা ইলেকট্রনটা 3টা ওয়েভ কমপ্লিট করে। 3টা ওয়েভ কমপ্লিট করে মানে হইতেছে, আমরা তো সবাই জানি যে ধরো এরকম যদি হয়, এই হচ্ছে একটা ওয়েভ না, ফুল ওয়েভ। তো যেটা তৃতীয় শক্তি স্তরে থাকে সে 3টা ফুল ওয়েভ কমপ্লিট করে। তো 3টা ফুল ওয়েভ মানে হইতেছে, দেখো এই হচ্ছে আমাদের একটা ওয়েভ, এই হচ্ছে আমাদের দুইটা ওয়েভ, এই হচ্ছে আমাদের তিনটা ওয়েভ। ইলেকট্রন গুলো কিন্তু এভাবেই ঘুরে। যদি ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তরে থাকে, যেমন ধরো যেটা আমাদের চতুর্থ শক্তি স্তর, যদি এমন হয় যেখানে এন সমান হচ্ছে 4, চতুর্থ শক্তি স্তরে থাকলে 4টা ওয়েভ কমপ্লিট করে। তো 4টা ওয়েভ যদি কমপ্লিট করে, তার মানে হইতেছে এরকম থাকে, এখানে 4 ভাগে ভাগ করলে সুন্দর মতো জিনিসটা আঁকা যায়। এই হচ্ছে আমাদের একটা ওয়েভ, দুইটা ওয়েভ, সুন্দর হলো না? একটা, দুইটা, তিনটা, চারটা। যদি সে হচ্ছে মানে ইলেকট্রন গুলো এরকম স্মুথলি ঘুরে না, যেরকম একটু বাঁকা বাঁকায় ঘুরে, এবং যে শক্তি স্তরে থাকে সে ততগুলো হইতেছে ওয়েভ কমপ্লিট করে। যদি এরকম হয়, ধরো কোন একটা ইলেকট্রন, এরকম একটা ছবি তোমাকে দেওয়া আছে, যে এরকম একটা র্যান্ডমলি ছবি তোমাকে দেওয়া আছে, এখানে কততম শক্তি স্তর আমরা বের করি দেখি। সেটা হতেছে একটা তরঙ্গ চোরা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6টা তরঙ্গ চোরা, তার মানে এখানে এটা ষষ্ঠ শক্তি স্তর, বুঝছো? সো মেইন কথা বলি, একটা ইলেকট্রন যততম শক্তি স্তরে থাকে সে ততগুলো পূর্ণ তরঙ্গ কমপ্লিট করে, বা ততগুলো পূর্ণ ওয়েভ কমপ্লিট করে। এইটা হচ্ছে সত্যি কথা, বাট তোমরা ছোট ছিল তো, আগে তোমাদেরকে এভাবে শেখানো হয়নি। তো আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। এটা সাস্টে একটা প্রশ্ন আসছিল, বুঝছো? সাস্টে এরকম একটা ছবি দিয়ে দিছিল। সাস্ট মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি। তো সাস্টে যখন ছবিটা দিয়ে দিছিল তখন আসলে এরকম একটা ঢেউ খেলানো ছবি দিছে, তারপরে জিজ্ঞেস করছে এখানে এন সমান কত। সো এন সমান কত এটা বের করতে হয়। একটা ওয়েভ ঘুরতে কত সময় লাগে এটা তো ডিপেন্ড করে এক এক পরমাণুর ক্ষেত্রে এক এক রকমের। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে একটা ইলেকট্রন, সো এটা হচ্ছে আমাদের প্রথম একটা ফর্মুলা যেটা কাজে লাগবে। দ্বিতীয় ফর্মুলা হইতেছে একটি ইলেকট্রন যততম স্তরে থাকে
সে ততগুলো পূর্ণ তরঙ্গ কমপ্লিট করে। পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করে। কি বললাম ভাইয়া? একটা ইলেকট্রন যততম শক্তি স্তরে থাকে সে ততগুলো হইতেছে পূর্ণ কম্পন সম্পন্ন করে। আচ্ছা, এইটুকু আপাতত থাকো, একটু কিউরিয়াসিটি সবার মধ্যে আছে। তো আমরা একটা ব্রেকে যাই, নামাজের ব্রেক আর কি। নামাজের ব্রেক থেকে আসার পরে আমরা বাকিটুকু দেখাচ্ছি। এই চলে গেলে কিন্তু আন্টিকে দিয়ে পিঠাবো কিন্তু।
সবাই কি ফেরত আসছি? আচ্ছা, ওকে, অনেকে আসছে। তাহলে আমরা একটু আগের স্লাইডে ফেরত যাই। আমরা কি শিখছিলাম? আমরা রাদারফোর্ড মডেলের দ্বিতীয় স্বীকার্য শিখছিলাম। দ্বিতীয় স্বীকার্য মানে হচ্ছে যে কৌণিক ভরবেগ নির্ণয়। সবাইকে বলছিলাম ভরবেগ কি? ভর এবং বেগের যে হইতেছে গুণফল, সেটাকে ভরবেগ বলে। যদি কোনো বস্তু রৈখিকভাবে গতিশীল থাকে, রৈখিক ভরবেগ হচ্ছে এমভি। আর যদি সে কৌণিকভাবে ঘোরাফেরা করে, মানে বৃত্তাকার পথে বা পর্যাবৃত্ত গতিতে, তখন কৌণিক ভরবেগের মান হচ্ছে এমভিআর। আমি তোমাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছি বা প্রমাণ করে দেখাবো এটা কই থেকে আসছে। তার জন্য আমাদের দুইটা তথ্য লাগবে। একটা তথ্য হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন, ল্যামডা সমান এইচ বাই এম ভি। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে ভর, আর ভি হচ্ছে বেগ। দ্বিতীয়টা হচ্ছে যে কোন একটা ইলেকট্রন যততম শক্তি স্তরে ঘোরাফেরা করে, আবারও বলতেছি যে, আচ্ছা নুসরাত জাহান বলছে ভাই আমার নানি আপনাকে চা খেতে বলতেছে। আচ্ছা নানু, আসসালামু আলাইকুম। দ্বিতীয় স্বীকার্য বা দ্বিতীয় যে তথ্যটা আমার জানতে হবে সেটা হইতেছে এটা, যে কোন একটা ইলেকট্রন যততম শক্তি স্তরে থাকে ততগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে। যততম শক্তি স্তরে থাকে ততগুলো পূর্ণ কম্পন সম্পূর্ণ করে। তার মানে হচ্ছে দেখো, এটা যদি তৃতীয় শক্তি স্তর হয় 3টা পূর্ণ কম্পন, চতুর্থ শক্তি স্তর হলে 4টা পূর্ণ কম্পন, পঞ্চম শক্তি স্তর হলে 5টা পূর্ণ কম্পন। এবার দেখো তো ভাইয়ার এটা বুঝি কিনা, এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। তার মানে এই পুরো পরিধি সমান 3টা ল্যামডা। দেখো বুঝো কিনা? তাহলে আমি বলতে পারি 2πr সমান হচ্ছে, ব্যাপারটা এরকম যে 2πr3, r3 মানে তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, সমান কয়টা ল্যামডা হবে? সমান 3 ইন্টু ল্যামডা হবে। আশা করি এটুকু সবাই বুঝতে পারি। কারণ আমি বললাম যে এই পুরো ব্যাসার্ধ বা পুরো পরিধি, যেটাকে ইংলিশে সার্কামফারেন্স বলে, তো এই পুরো পরিধি সমান হচ্ছে 3টা ল্যামডা। ওকে, তাহলে এখানে কি হবে? এই যে চতুর্থ শক্তি স্তরের যে পরিধি সেটা সমান 4টা ল্যামডা হবে। তাহলে আমি বলতে পারি যে 2πr4 সমান কি 4 ল্যামডা। তাহলে এটা কি হবে? যদি আমি বলি হইতেছে 2πr6 সমান 6 ল্যামডা হবে। তাহলে আমি বলতে পারি, তোমরা অনেক অনেক প্রশ্ন করছো প্লাঙ্কের ধ্রুবক কি, এটা কি সেটা কি, সামনে আসবে। প্লাঙ্কের ধ্রুবক একটা ধ্রুবক আর কি, এটা 9-10 থাকার কথা, পড়ে আসার কথা, না জানলেও সমস্যা নেই, সামনে এমনিতে আসবে। তাহলে আমি বলতে চাচ্ছি সেটা হইতেছে যে কোন একটা শক্তি স্তরে যখন কোন ইলেকট্রন থাকে, মোসাম্মদ তামান্না বলছে 2π কেন হচ্ছে? তামান্না, পরিধির ফর্মুলা কি ভাই? 2πr না? 2πr মানেই তো আসলে পরিধি। তো সেখানে লিখলাম যে 2πr সমান হইতেছে, এইখানে 2πr মানে তৃতীয় শক্তি স্তরের পরিধি সমান হচ্ছে 3টা ল্যামডা, এটা চতুর্থ শক্তি স্তরের পরিধি সমান 4টা ল্যামডা, এটা ষষ্ঠ শক্তি স্তরের পরিধি সমান হচ্ছে 6 ল্যামডা। এই হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। তাহলে আমি দুইটা ইকুয়েশন পাইলাম, একটা হইতেছে এইটা, ল্যামডা সমান হইতেছে এইচ বাই হইতেছে এমভি, যেটা আমাদের ডি ব্রগলি দিছে। আমরা আরেকটা ইকুয়েশন দেখলাম, 2πr সমান হচ্ছে এন ল্যামডা। এই তো দেখো, দুইটা ইকুয়েশন দেখছি। এই আর মানে কি? আর মানে হচ্ছে এন তম শক্তি স্তরের পরিধি। তুমি চাইলে 2πr n লিখতে পারো, তুমি চাইলে শুধু 2πr ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো কি হইলো, একটা হচ্ছে ল্যামডা সমান এইচ বাই এমভি, আরেকটা হচ্ছে 2πr সমান হচ্ছে এন ল্যামডা। ওকে, এবার আমরা এই দুটো ফর্মুলা থেকে কাবজাব করব। কি কাবজাব করব? দেখো তো ভাই, এইখানে কি থাকে যে 2πr সমান হচ্ছে এন ল্যামডা, ভালো কথা। তো আমি এইখানে কিছু মডিফাই করব। মডিফাই কি? এই ল্যামডা সমান কি? ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এমভি, তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে 2πr, মানে আর মানে আর এন, এন তম শক্তি স্তরের পরিধি বা ব্যাসার্ধ সমান হচ্ছে এন ইন্টু ল্যামডা সমান কি? ল্যামডা সমান হচ্ছে এইচ বাই হইতেছে এমভি। দেখো ল্যামডার এই ভ্যালুটা এখানে বসাইছি। ওকে, তার মানে কি থাকে? তার মানে থাকে হইতেছে এই যে আমি এম আগে নিয়ে আসলাম, এইটা ভি আগে নিয়ে আসলাম, আর এখানে হইতেছে আর। তাহলে এম ভি আর, তুমি চাইলে এন নিতে পারো আর কি, সমান কি? সমান হইতেছে এন ল্যামডা। এই কাঁচা বাচ্চারা, এটাই কি বোর মডেলের সূত্র না? সরি, এন ল্যামডা না, এম ভি আর সমান কি? এন ইন্টু এইচ বাই হইতেছে 2π।
মেহেদী হাসান বলছে এত কোশ্চেন করি আনসার পাই না, যদি রেলেভেন্ট কোশ্চেন করো তাহলে আনসার দেওয়ার চেষ্টা করি। এই যে মেহেদী তুমি যে স্প্যামিং করছো, স্প্যামিং করলে তো আসলে আনসার এমনিতেই পাবা না। একই টেক্সট যদি 20 বার করে লিখো তখন আসলে আনসার পাওয়া হবে না, এটা স্বাভাবিক। তাহলে সবাইকে একটু বলে দিচ্ছি, সেটা হইতেছে যে আমরা দেখলাম বোর্ড মডেলের প্রথম স্বীকার্য কি ছিল, অনুমোদিত শক্তি স্তর। জিনাত বলছে অনুমোদিত শক্তি স্তরে শক্তি শোষণ ও বিকিরণের কনসেপ্ট কি এখানে নেই, ক্লাস 9-10 ছিল। একটু ওয়েট করো, যেমন ধরো এই যে জিন্নাতুল যে প্রশ্নটা করছে, জিন্নাতুলের প্রশ্নটা ও জিজ্ঞেস করছে ভাইয়া শক্তি স্তরে শক্তি শোষণ বিকিরণের একটা কনসেপ্ট 9-10 পড়ছি, সেটা কি এখান নাই। এখন আমি জিন্নাতুলের এই প্রশ্নের আনসার দিব না। কেন দিব না? কারণ এই প্রশ্নের আনসার ও 5 মিনিট পরেই পাবে। এই যে 3 নাম্বার, 3 নাম্বার হইতেছে অনুমোদিত শক্তি স্তর। তো যেটা আমি 5 মিনিট পরেই দিব আনসার, তোমরা অনেক ক্ষেত্রে এমন প্রশ্ন করো যে প্রশ্নের আনসার সামনে এমনিতে আসবে। তো যে প্রশ্নের আনসার সামনে এমনিতে আসবে সেই প্রশ্ন আসলে এখানে তো আনসার নেওয়ার তো মানে হয় না। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হইতেছে তোমরা অনেকে এরকম টাইপের প্রশ্ন করছো, এই তথ্য ম্যাক্সওয়েল দিছিল না, আবার রাদারফোর্ড কেন দিল? ম্যাক্সওয়েল ভুলটা ধরাই দিছে, রাদারফোর্ড ভুলটা সঠিকটা দিছে। তো ম্যাক্সিমাম প্রশ্ন এরকম আসে যে প্রশ্নগুলো আমি 10 মিনিট 15 মিনিট বা সামনের ক্লাসে আনসার দিব, সো একটু ধৈর্য ধরো আর কি। আর সবাইকে বলবো যে আমি তোমাদেরকে যত স্লো পড়াচ্ছি, বিশ্বাস করো ভাই এমনিতে এগুলো 9-10 জিনিস, তারপরে আমি তোমাদের যতটা স্লো পড়াচ্ছি এত স্লো পড়ানো আমার উচিত হচ্ছে না, আসলেই উচিত হচ্ছে না। আর তারপরেও স্লো পড়াচ্ছি। এরপরও তোমার যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবো যে তোমার অবশ্যই নিজের যে পড়া বোঝার ক্ষমতা, এইটাতে নজর দিতে হবে। আবারও বলতেছি, এগুলো 9-10 জিনিস। এরপরও আমি হইতেছে, একজন জিজ্ঞেস করছে সীমাবদ্ধতা কি। এখন তুমি যদি এখানে এসে জিজ্ঞেস করো সীমাবদ্ধতা কি, তাহলে তো তোমাকে আমি আনসার দিতে পারবো না, বা ওটা তো এখানে আনসার দেওয়া সম্ভব না। কারণ তুমি এটাই জানো না যে সীমাবদ্ধতা কি। তো এই এই জিনিসগুলো আসলে হইতেছে ভাই, সব আনসার ক্লাসে নেওয়া যায় না। তোমরা অনেক মানুষ ক্লাস করো, একটু ধৈর্য ধরো, একটু ওয়েট করো, আনসার এমনিতে চলে আসবে। তাহলে ভাই আমরা কি শিখছি, সেটা হইতেছে দ্বিতীয় শক্তি স্তরে মানে কি বলে, প্রথমটা ছিল নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে, ভালো কথা। এই অনুমোদিত শক্তি স্তরগুলোকে আমরা অরবিট বলি। এবং একটা ইলেকট্রন যখন কোনো শক্তি স্তরে থাকে তখন তখন হইতেছে ইলেকট্রনগুলো শক্তি কারণ ছাড়া নিচেও যাবে না, উপরেও যাবে না। এই যে তাল নামে একজন আছে, তাল তোমার আমি আনসার দিব না, কারণ তোমার নামটা আসলে নিজের নাম দেওয়া নাই। বাবা মা খুব সুন্দর একটা নাম দিছে, তো সেই নামটা দিয়ে রাখবা। বারবার আমার এরকম পড়তে হবে, তাল ফেলুন হচ্ছে তার নিকনেম, সে দিয়ে রাখছে। এটা দেখতে দৃষ্টিকটু লাগে, এটা ভাল লাগে না আর কি। নিজের নামটা দিও, ওটা পড়তেও ভাল লাগে, ওটা দেখতেও ভাল লাগে। তো হচ্ছে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে দেখলাম। 2 নম্বর হইতেছে কৌণিক ভরবেগের মান mvr সমান nh/2 পাই। আমি তোমাদেরকে এমনিতেই দেখাইলাম যে ফর্মুলাটা কই থেকে আসছে। তো এই ফর্মুলাটা আসলে দুইটা ফর্মুলাকে কম্বাইন করে আনা যায়। প্রথমটা হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন ল্যামডা সমান h/mv। আরেকটা হইতেছে একটি ইলেকট্রন যততম শক্তি স্তরে থাকে সে ততগুলো পূর্ণ যে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি, প্রিয়ন্তী সাহা আসবে ভাই, এক ক্লাসে সব শিখে ফেললে তো হবে না। অরবিট অরবিটাল নিয়ে যে কি পরিমাণ পড়াশোনা হবে তোমার কোনো আইডিয়াই নাই। সো এক ক্লাসে সব শিখো না, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আরেকটা জিনিস হইতেছে, তোমাদেরকে এই বিশ্বাসটা একটু দেই, এমন যদি হইতো আমি তোমাদেরই প্রথমবার এবার পড়াচ্ছি, তাইলে তোমাদের মনে সন্দেহ ছিল যে আরে ভাইয়া তো এই প্রশ্নের আনসার না দিয়ে চলে গেছে, অথবা তোমার কাছে মনে হইতে পারে এই প্রশ্নের আনসার মনে হয় কোনোদিন ভাইয়া দিবে না। কিন্তু বিশ্বাস করো, অনলাইনে কেমিস্ট্রি আমি যে পরিমাণ ক্লাস নিছি, বাংলাদেশের কোনো টিচার আমার অর্ধেক ক্লাসও নেয় নাই অনলাইনে। তো আমি অনলাইনে অনেক আগে থেকে পড়াই, অনেক আগে থেকে। আর তোমরা আমার প্রথম ব্যাচ না। তো আমি তোমাদেরকে আমার উপর এই ভরসাটুকু করতে মানে রাখতে রাখতে চাই যে তোমার কোনো প্রশ্ন আসলে আনসার না দিয়ে যাওয়া হবে না, তোমার সব প্রশ্নের আনসার তুমি পাবা। আবারও কথা দিচ্ছি, কারণ তোমার অনেক প্রশ্ন আমি দেখেও না দেখার ভান করি, কারণ আমি জানি এগুলো সামনে এমনিতে আসবে। তো কখনো যদি আনসার না পাও ধরে নিও যে এটা এমনিতেই সামনে আসবে, বুঝছো? এই ভরসাটুকু আমার উপর রাখো। আমি এই যে প্রথম তোমাদেরকে পড়াচ্ছি না, আমি এই প্রথম কোনো ব্যাচ পড়াচ্ছি না এমন না, আমি 8 10 9 বছর ধরে পড়াচ্ছি। তো সব প্রশ্নের আনসার পাবা, ঠিক আছে? তো এই যে একটা ইলেকট্রন যততম শক্তি স্তরে থাকে সে ততগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে। তো এইটুকু হচ্ছে দুইটা স্টেটমেন্ট থেকে আমরা কম্বাইন করে ওইটা নিয়ে আসলাম। 3 নম্বর হইতেছে স্বীকার্য। 3 নম্বর স্বীকার্যকে তুমি চাইলে একটা টার্মিনোলজি লিখতে পারো, সেটা হচ্ছে কোয়ান্টাম জাম্প বা কোয়ান্টাম লাফ। ইংলিশে লিখি,
কোয়ান্টাম জাম্প। আচ্ছা, এখানে সবাইকে একটা জিনিস বুঝাই, এখানে কি আছে লিখারই দরকার নেই, দেখারই দরকার নেই। ধরো অনেকদিন, হ্যাঁ লম্ফ বলে, লম্ফ লাফ তুমি যাই বলো। আচ্ছা ধরো কোনো একদিন একটা ড্রেস পরছো তুমি, এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। একটা ড্রেস তুমি কিনলা, কেনার পরে সেই ড্রেসটা তুমি পরলা, পরার পরে তুমি আয়নায় দেখলা যে তোমাকে আজকে অনেক কিউট দেখাচ্ছে, তোমাকে অনেক সুইট দেখাচ্ছে, আয়নায় তুমি দেখলা। তো এরকম যদি হয় যে একটা ড্রেস পরলে তোমাকে অনেক কিউট লাগছে, সুইট লাগছে, ওই দিন কেন জানি একটু মনে হয় না যে একটু বেড়ায় আসি, বাইরে ঘুরতে যাই, বন্ধুদের সঙ্গে দেখা করতে যাই, একটু কোথাও খাইতে যাই, বা কোথাও এমন কোথাও যাই যেখানে খুব অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ছবি আসে, ছবি তোলা যায়। এরকমটা তো অবশ্যই হয়, তাই না? মানে যেদিন তুমি একটু সুন্দর জামা কাপড় পরছো, বা ওই জামা কাপড়ে তোমাকে একটু সুন্দর লাগছে, তখন একটু বাইরে যেতে মন চায়, তখন একটু বিভিন্ন প্রোগ্রামে যেতে মন চায়। এটা কিন্তু হয়, এটা কিন্তু হবে, এটা সবার ক্ষেত্রেই হয়। এখন কথা হচ্ছে, আচ্ছা অনেকে বলতেছে জি ভাইয়া, তো ধরো একটা পরমাণু আমি এখানে দেখাই, এই হচ্ছে একটা শক্তি স্তর ধরো, এই হচ্ছে আরেকটা শক্তি স্তর। আরেকটা, অনেক ছেলেরা মনে করে যে মেয়েরা সাজুগুজু করে বোধহয় মানুষকে দেখানোর জন্য। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। মেয়েরা সাজুগুজু করে মানুষকে দেখানোর জন্য না, সাজুগুজু করে হইতেছে নিজের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য। যেদিন তুমি বাইরে বের হওয়ার সময় বা কোনো প্রোগ্রামে যাওয়ার আগে দেখবা তোমাকে সুন্দর লাগে দেখতে, ওই দিন নিজের কাছে একটা কনফিডেন্ট কনফিডেন্ট ফিল হয় না? মানে একটু একটু সবার আত্মশক্তি, মানে কি বলে, আত্মবিশ্বাস বেশি থাকে, মানুষের সাথে কথা বলতে ভাল লাগে, কোনো গ্যাদারিং এ যেতে ভাল লাগে। সো মানুষ সবসময় অন্যকে দেখানোর জন্য সাজে না, মানুষ আসলে নিজের কনফিডেন্সের জন্য সাজে, ম্যাক্সিমাম মানুষই এটা করে। তো ধরো এই হচ্ছে আমার কাছে নিউক্লিয়াস আছে, আর এইখানে একটা ইলেকট্রন আছে। এখন তুমি কি করছো, তুমি করছো কি, এই পরমাণুরে হিট দিছো। সবাই কথা জানো এটা হচ্ছে হিটের সাইন, কেমিস্ট্রিতে এটা হচ্ছে ডেল্টা সাইন দিয়ে হিটের সাইন বোঝানো হয়। এই পরমাণুরে তুমি হিট দিছো, মানে পরমাণুরে তুমি তাপ দিছো। তো এই ইলেকট্রনটা শক্তি পেয়ে গেছে, পরমাণুরে তাপ দিলে তো ইলেকট্রনের তাপ, মানে ইলেকট্রনের হতেছে তাপ পাবে, তাই না? ভাই আপনি একদম সত্যি কথা বলছেন। এক ছেলে বলতেছে যে ভাই আসলেই কি? হ্যাঁ ভাই, এটা আসলে, এখানে অনেক মেয়ে আছে যারা রাত 12টার সময় সাজে, এবং ওর 12টার সময় ওর কাছে মন চাইছে স্বাস্থ্য, 12টার সময় সাজে, আবার ওই সাজুগুজু হচ্ছে ফাউন্ডেশন মেকআপ মুছে আবার ঘুমাইতে যায়। তো ও কারে দেখানোর জন্য তখন সাজছে? ও এমনি এমনি সাজছে। তো সাজে মানুষ মনের খুশিতে, সাজে মানুষ এমনিতেই ভাল লাগে, তাই সাজে মানুষ নিজেকে সুন্দর দেখতে, কার না ভাল লাগে? নর্মাল নিজেকে নিজে দেখার জন্য সাজে। তো কি হলো, এখানে একটা পরমাণু ছিল, সেই পরমাণুতে একটা ইলেকট্রন ছিল। তো এই ইলেকট্রনটাকে তুমি তাপ দিছো। তো ইলেকট্রনটাকে যদি তাপ দিছো, তাহলে ইলেকট্রনটা কি শক্তি পাবে না? এখন দেখো আমরা কি জানি, এটাকে আমরা জানি নিম্ন শক্তি স্তর, এটা আমরা জানি উচ্চ শক্তি স্তর। উপরেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, নিচেটা নিম্ন শক্তি স্তর, সবাই জানো। তো কথা হচ্ছে, একটা ইলেকট্রন যখন শক্তি পাইলো, ওই যে তোমরা যখন একটু দেখলা সাজুগুজু করলা সুন্দর মতো, একটু সুন্দর একটা ড্রেস ট্রেস পরলা, তখন এই ইলেকট্রন কি এখানে থাকবে? তার কি এখানে থাকতে চাইবে? সে কিন্তু এই শক্তি শোষণ করে কই যাবে? উপরে যাবে। কেন? কারণ তুমি তাকে শক্তি দিছো। হ্যাঁ আমরা বলছি যে অনুমোদিত, মানে এখানে যতক্ষণ ছিল কারণ ছাড়া অনুমোদিত, কিন্তু ইলেকট্রনকে তুমি যখন শক্তি দিলা, তখন সে কিন্তু নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে যাবে। আবার যদি এই শক্তি তুমি নিয়ে নাও, তখন সেই ইলেকট্রনটা আবার শক্তি বিকিরণ করে নিচে আসবে। মানে আমি বলতে চাচ্ছি, ব্যাপারটা হচ্ছে এরকম, যে একটা ইলেকট্রন যখন নিচ থেকে উপরে যায়, তখন সে কি করে? শক্তি শোষণ করে। আশা করি এগুলো সবাই জানো, বুঝো। শক্তি শোষণ করে, কারণ ইলেকট্রনের শক্তি যখন বেশি হবে, মানে ইলেকট্রনের শক্তি যখন বেশি হবে, তখন সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। কারণ উচ্চ শক্তি স্তরে শক্তি বেশি, সো ইলেকট্রনের মধ্যে শক্তি বেশি হয়েছে, এখন সে নিচে থাকতে চাইবে না। তোমার যখন ধরো কারো যখন টাকা পয়সা থাকে না, তখন সে ভাই লোকাল বাসে চড়ে। যখন তার টাকা পয়সা হওয়া শুরু হয়, তখন সে একটু ভালো এসি বাসে চড়ে। যখন আরো টাকা পয়সা হয়, তখন সে ভাই গাড়ি কিনে, আরো টাকা পয়সা হলে সে জেট প্লেন পর্যন্ত কিনে, তাই না? তো ইলেকট্রন যখন শক্তি কম ছিল, তখন নিম্ন শক্তি স্তরে ছিল। তাকে তুমি যদি শক্তি দাও, মানে তাকে তুমি যদি শক্তি দাও, তখন সে আস্তে আস্তে উপরে শক্তি স্তরে যায়। আবার যদি উপর থেকে ইলেকট্রন নিচে নামে, তখন কি করে? শক্তি বিকিরণ করে, শক্তি বিকিরণ করে। এই যে নিচ থেকে যে উপরে গেল, উপর থেকে যে নিচে আসলো, এই জিনিসটাকে বলা হয় কোয়ান্টাম লাফ।
অথবা কোয়ান্টাম জাম্প। আবার বলতেছি যে ইলেকট্রন যখন নিচ থেকে উপরে যায় বা উপর থেকে নিচে আসে তখন সে শক্তি শোষণ অথবা বিকিরণ করে। নিচ থেকে উপরে গেলে শোষণ, উপর থেকে নিচে আসলে বিকিরণ। এখন আমার প্রশ্ন হইতেছে যে কি পরিমাণ শক্তি সে শোষণ বা বিকিরণ করে। প্রশ্ন আসতে পারে না যে ভাই কি পরিমাণ শক্তি বা শোষণ সে বিকিরণ করে। ধরো সে ডেল্টা ই পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। ধরে নিলাম যে ডেল্টা ই পরিমাণ শক্তি সে শোষণ বা বিকিরণ করলো। সে কই গেল? এখান থেকে এখানে গেল ধরো। তো এই ডেল ই সমান কি জানো? ডেল ই সমান হইতেছে E2 মাইনাস হইতেছে E1। সবাই কমেন্ট করা বন্ধ করো, সবাই খাতায় লেখা বন্ধ করো, সবাই একটু বোঝার চেষ্টা করো। ডেল্টা ই, এই ডেল্টা ই মানে কি? একটা ইলেকট্রন যে পরিমাণ শক্তি শোষণ অথবা বিকিরণ করে সেটা হচ্ছে ডেল্টা ই। সেটা কার সমান? ইলেকট্রন যে দুইটা শক্তি স্তরের মধ্যে লাফালাফি করছে। ধরো সে হইতেছে এখান থেকে এখানে গেল বা এখান থেকে এখানে আসলো। তো এই শক্তি স্তরের তো একটা শক্তি আছে, তাই না? আবার এই শক্তি স্তরের একটা শক্তি আছে। তো যে দুইটা শক্তি স্তরের মধ্যে সে লাফালাফি করলো, যে দুইটা শক্তি স্তরের মধ্যে সে লাফালাফি করলো, সেই দুইটা শক্তি স্তরে যে শক্তির পার্থক্য আছে সেই পরিমাণ শক্তি সে হয় শোষণ করে না হয় বিকিরণ করে। আবারও বলতেছি, তিনবার বলবো, যে দুইটা শক্তি স্তরের মধ্যে সে লাফালাফি করে সেই দুইটা শক্তি স্তরে যে শক্তির পার্থক্য সেই পরিমাণ শক্তি সে শোষণ করে অথবা বিকিরণ করে। যেমন ধরো যদি ইলেকট্রন এখান থেকে এখানে যায় তাহলে এই শক্তি স্তরের শক্তি আর এই শক্তি স্তরের শক্তির যে পার্থক্য সেই পরিমাণ সে হয় শোষণ করবে, নিচ থেকে উপরে গেলে উপর থেকে নিচে আসলে বিকিরণ করে। এবার প্রশ্ন হচ্ছে ভাই এইটা কেন? তোমরা কি এটার নাম জানো? আমি যে দুইটা বার দিচ্ছি, এই দুইটা বার দিয়ে আমি কি বুঝাইছি? এই দুইটা বার দিয়ে বুঝাইছি এখানে মডুলাস, মানে আমি পজিটিভ মান নিব। এমনও তো হইতে পারে যে এটা বড় বা এটা বড়। আমি তো আর এটা নিচ থেকে উপরে যাওয়ার জন্য বলতেছি, উপর থেকে নিচে আসার জন্য বলতেছি। সো মডুলাস মানে এখানে ভেতরে যাই আসুক না কেন, প্লাস আসুক মাইনাস আসুক, আমি পজিটিভ ভ্যালুটা নিব। মডুলাস হইলে আসলে টেনশন কমে যায়। টেনশন কমে যায় মানে এটা মাথায় আনারই দরকার হয় না যে এটা বড় না এটা বড়, জাস্ট ভাই পার্থক্যটা নিব। আমি তো মান নিয়ে কাজ করছি, আমি তো ভ্যালু নিয়ে কাজ করছি না যে প্লাস হবে না, চিহ্ন নিয়ে কাজ করছি না, আমি মান নিয়ে কাজ করছি। ঠিক আছে? তাহলে আমি বোর্ডের তিনটা স্বীকার্য সবাইকে একটু বলে দিই। প্রথমটা ছিল অনুমোদিত শক্তি স্তর। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে। 2 নম্বর ছিল কৌণিক ভরবেগ। আর 3 নম্বর হতেছে কোয়ান্টাম জাম্প, মানে সে আসলে কোয়ান্টাম জাম্প সম্পর্কে আইডিয়া দেয়। কতটুকু তাপ দিলে ইলেকট্রন ছুটে যায় এক একটা পরমাণুর জন্য এক এক রকমের, মোহাম্মদ শাহরিয়ার, এটা পরমাণুর জন্য ভ্যারি করে আর কি। এবার আসি এইটা দিয়ে সে আসলে কি ব্যাখ্যা করতে পারে। মানে রাদারফোর্ডের যে একটা সীমাবদ্ধতা ছিল মনে আছে, যে বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না। তো আমরা একটু দেখি এটা দিয়ে কেমনে বর্ণালীর ব্যাখ্যা হয়। সবাই খাতায় লেখা বন্ধ করো, খাতায় লেখা বন্ধ করো, কমেন্ট করা বন্ধ করো। তাসফিয়া রশ্মি বলছে ভাই কোনটা E1 আর কোনটা E2 কেমনে বুঝবো? ভাই তোমার যেটারে যেটা মন চায়। তাসফিয়া একটা প্রশ্ন করছে, ভাইয়া কোনটা E1 আর কোনটা E2 কেমনে বুঝবো? এটা তোমার বোঝা লাগবে না, দেখেই তো মডুলাস দিছি। তুমি যে কোনো একটাকে E1 ধরো, তুমি যে কোনো একটাকে E2 ধরো, তুমি যেটা মন চায় সেটা ধরো। কারণ কি, তুমি তো দিন শেষে ভাই নিবা, মানটা নিবা, পজিটিভ মানটা নিবা। সো ওই যে এই টেনশনটা করা লাগবে না, মানেই হইতেছে। একজন জিজ্ঞেস করছে যে বিকিরণ মানে কি? বিকিরণ মানে হইতেছে ছেড়ে দেওয়া, মোহাম্মদ ওবায়দুল্লাহ। সো এই যে জিজ্ঞেস করছে ভাইয়া কোনটাকে E1 ধরবো কোনটাকে E2 ধরবো, ভাই সোজা কথা যে কোনো একটাকে ধরো, যা মন চায় ধরো, কোনো সমস্যা নাই। কারণ ওই যে তুমি তোমার মন মতো ধরতে পারবা দেখেই তো আমরা আসলে মডুলাস সাইন নিছি। এরপরে তোমাদেরকে বলি যে আমরা কি জানি যে ই সমান হইতেছে এইচ সি বাই ল্যামডা। এই ফর্মুলা কি জানো? এই জানি কি ই সমান এইচ সি বাই ল্যামডা বা ডেল্টা ই সমান এইচ সি বাই ল্যামডা একই জিনিস। তার মানে আমি কি বলতে পারি, লিখবা না কেউ খাতায়, এই ডেল্টা ই এর সাথে ল্যামডার একটা সম্পর্ক আছে। যারা জানো না শিখে নাও, ডেল্টা ই এর সাথে ল্যামডার একটা সম্পর্ক আছে। সম্পর্ক আছে এটা বোঝাচ্ছে। আচ্ছা ল্যামডার সাথে কার সম্পর্ক আছে? রঙের একটা সম্পর্ক আছে না? তার মানে আসলে এই যে আমি বলি যে শক্তি শোষণ হয় বা শক্তি বিকিরণ হয়, শক্তি শোষণ হয় বা শক্তি বিকিরণ হয়, এইটা আসলে কি রূপে হয়? রং রূপে হয়, রং।
অর্থাৎ আমরা এখানে কি ব্যাখ্যা করতে পারি জানো? আমরা বর্ণালী ব্যাখ্যা করতে পারি। সি মানে হচ্ছে আলোর বেগ। আলোর বেগ আমি এখানে সম্পর্ক লিখিনি, আমি এখানে জাস্ট বুঝাইছি সম্পর্ক আছে। তাহলে রাদারফোর্ড মডেলে কিন্তু আমাদের ব্যাখ্যা করতে পারেনি বর্ণালী, কিন্তু বোর মডেল কিন্তু আবার আমাদের বর্ণালী ব্যাখ্যা করছে। সবাই কি বুঝতে পারছে এটুকু? তাহলে বোর মডেলের তিনটা স্বীকার্য, একটা হইতেছে অনুমোদিত শক্তি স্তর, দুইটা হইতেছে 2 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগের মান, আর 3 নম্বর হইতেছে আমাদের হচ্ছে কোয়ান্টাম জাম্প। তাহলে রাদারফোর্ডের প্রথম যে সীমাবদ্ধতাগুলো ছিল যে বর্ণালী দেখা যায় না, এখানে বর্ণালীর আমরা ব্যাখ্যাটা পাইছি। ওইখানে বলছিল যে ইলেকট্রন নিচে নামতে নামতে ল্যামডার সাথে রঙের সম্পর্ক কি মোহাম্মদ ওবায়দুল্লাহ ভাই? এক একটা রঙের এক একটা ল্যামডা হয় না। নীল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সবুজ আলোর সেই তরঙ্গ দৈর্ঘ্য না। ইলেকট্রনের শক্তির উৎস কি? তৌফিক এলাহি, ইলেকট্রনের শক্তির উৎস মেইনলি তাপ, তাপ হিসেবেই নর্মালি আসে। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচ প্লাঙ্কের ধ্রুবক। দেবাশিস রায় বলছে ল্যামডার সাথে কালারের রিলেশন, হ্যাঁ ল্যামডার সাথে রঙের রিলেশন আছে, প্রতিটা রঙের জন্য একটা স্পেসিফিক ল্যামডা আছে। যেমন নীল আলোর একরকম, সবুজ আলোর একরকম, হলুদ আলোর একরকম, বেগুনির একরকম। ওকে, একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন, সামনে আসবে সামনে আসবে। স্যার বইয়ে এত জটিল করে লেখা, পরীক্ষায় কোনগুলো লিখবা? আমি যেমন লিখি সামনে লিখবা। তাহলে সবাই কি এই তিনটা জিনিস বুঝতে পারছি? তাহলে আমরা আজকে খুব বেশি জিনিস শিখে নাই, আজকেও বই পড়বা না, শুধু খাতা পড়বা, শুধু খাতা। যে হচ্ছে রাদারফোর্ড শিখলাম, রাদারফোর্ডের লিমিটেশন শিখলাম, বোরের তিনটা স্বীকার্য শিখলাম, এবং অনেকের কাছে আমার জানি মনে হচ্ছে স্লো, বাট সমস্যা নেই, টেনশন নিও না, আমরা সময় মতো শেষ করবো ইনশাল্লাহ। সো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস ছিল। তোমার আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত বই পড়তে হবে না, শুধু খাতা পড়বা, শুধু খাতা। খাতায় যেটুকু আমি লিখে দিছি সেটুকু হইতেছে একটু রিভিশন দিয়ে আসবে, ঠিক আছে? তো সবাইকে আগামী ক্লাসে আসার দাওয়াত দিয়ে দিলাম। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।